তৃণমূলকে শেষ আঘাত দিয়ে দিল নির্বাচন কমিশন। 60 লক্ষ থেকে বাদ গেল 27,16,393 জনের নাম। তৃণমূলের যে মূলধন ছিল, এই যে অবৈধ বাংলাদেশি, সেই বাংলাদেশিদের নাম বাদ চলে গেল ভোটার তালিকা থেকে। এবার তাদের পক্ষে আর এই নির্বাচনে অংশগ্রহণ করা সম্ভব হবে না। সব মিলিয়ে বাদ গেল 91 লক্ষের কাছাকাছি নাম। মানে ভোটার তালিকায় যে 91 লক্ষ নাম বাদ গেল, এটাই ছিল তৃণমূলের সম্পদ। ভুয়ো ভোটার, স্থানান্তরিত ভোটার আর এই যে বাংলাদেশি যাদের নাম ভোটার তালিকায় ছিল, সেই 27 লক্ষ বাদ গেল। এরাই সম্পদ, তারাই জিতিয়ে আনতো। তো তৃণমূলের এটাকেই শেষ আঘাত বলবো না তো কি বলবো? আপনারা কি মনে করেন? আপনারা কি মনে করেন যে তৃণমূল কংগ্রেস এবার জিততে পারবে? কারণ জিততে গেলে তাকে এবার মরিয়া চেষ্টা করতে হবে, মরিয়া লড়াই করতে হবে। আর তৃণমূল যদি সেটা করে, তাহলে কি ভোট এবার শান্তিপূর্ণ, হিংসা শূন্য, অবাধ এবং নিরপেক্ষ হবে কি? নির্বাচন কমিশন কি করতে পারবে? আপনারা কি মনে করেন? আপনাদের মতামত জানাবেন। আর ধরুন, যদি তৃণমূল সন্ত্রাস করল, সন্ত্রাস করেও কি তৃণমূল জিততে পারবে? এই যে 91 লক্ষের ঘাটতি, এটা কি তৃণমূল কংগ্রেসের পক্ষে মেটানো সম্ভব হবে? কি মনে করছেন আপনারা? অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন। নমস্কার, আমি প্রদীপ দাস, আর আপনারা দেখছেন দেশপ্রেমিকদের চ্যানেল আমাদের ভারত। যারা প্রথম দেখছেন বা সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। একটা লাইক আপনার কাছে কোনো খরচা নেই, এমন কোনো সমস্যাও নেই, কিন্তু আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। কারণ আপনার এই একটা লাইকের জন্যে আমার এই ভিডিও আরও অনেক বেশি মানুষের কাছে পৌঁছে যাবে। তাই একটা লাইক করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো যেটা বলছিলাম, যে 91 লক্ষ ভোটারের নাম বাদ গেল। যখন 58 লক্ষ বাদ গেছিল, তখনই তৃণমূলের অবস্থা পাগলের মতো হয়েছিল এবং দলের নেত্রী সুপ্রিম কোর্টে ছুটে গেছিলেন এই 60 লক্ষ ভোটারকে বাঁচাতে। যেখানে এখন দেখা যাচ্ছে যে 27 লক্ষ নাম বাদ চলে গেছে, তার বেশি। তার মানে কীরকম হলো? 60 লক্ষ থেকে যদি 27 লক্ষ বাদ যায়, তাহলে 33 লক্ষের নাম উঠেছে। প্রায় ভুয়ো ভোটার আর জেনুইন ভোটার, আসল ভোটার প্রায় কাছাকাছি ছিল। এইটাকে মিশিয়ে রাখা হয়েছিল। তাই সুপ্রিম কোর্টে ছুটেছিলেন তৃণমূলের সর্বময় কর্তৃক এই ভোটারটাকে রক্ষা করার জন্য, কিন্তু শেষ পর্যন্ত রক্ষা হলো না। আর এই যে ভোট টোটাল যে বাদ গেল 91 লক্ষের কিছু কাছাকাছি, যদি 294 যে আমাদের বিধানসভা কেন্দ্র, সেই 294 দিয়ে যদি 91 লক্ষ ভোটারকে ভাগ করা যায়, প্রতি বিধানসভায় বাদের সংখ্যা হবে 30,000-এর বেশি। অর্থাৎ এক একটা বিধানসভায় 30,000 করে গড়ে বাদ গেছে। এবার কোনো কোনো জায়গায় কম, কোনো কোনো জায়গায় বেশি হবে। সেই বেশি 40,000-ও হতে পারে, 50,000-ও হতে পারে। তাহলে বোঝা যাচ্ছে যে কি বড় আঘাত তৃণমূল কংগ্রেসের ওপরে পড়ল। কারণ এই যে মার্জিন থাকে, জেতার মার্জিন 5, 10, 20, 25, বেশিরভাগ ক্ষেত্রেই তাই থাকে। আর এক্ষেত্রে বাদ গেল হচ্ছে ব্যাপক সংখ্যায়, গড়ে প্রায় 30,000 করে। আর এর মধ্যে যে জেলাগুলোতে সর্বাধিক বাদ গেছে, সেই তালিকাটা শুনলে আপনারা একেবারে চমকে উঠবে। সব থেকে বেশি বাদ গেছে মুর্শিদাবাদ জেলায়। সেখানে 4,55,137 জনের নাম বাদ গেছে। আবার বলছি,
4,55,137। আর কোচবিহারে একেবারে উত্তরবঙ্গের শেষ প্রান্ত কোচবিহারেও বাদ গেছে 1,20,725 জন ভোটারের নাম। সবই লক্ষ, যেগুলো লক্ষাধিক বাদ গেছে আমি সেইগুলোই আপনাদের খালি জানাবো। বাকি 50,000, 40,000, 60,000 তো আছেই। এবার বলি উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুরে বাদ গেছে 1,76,972 জনের নাম, মানে এখানে প্রায় 2.25 লাখ। দক্ষিণ দিনাজপুরের সংখ্যাটা একটু কম আছে, সেখানে 76,768। আর মালদা জেলায় বাদ গেছে 2,39,375 জনের নাম। 2,39,000, যে মালদা বিভিন্ন সময় উত্তপ্ত হয়ে উঠেছে। আর মুর্শিদাবাদ তো বলেছি সব থেকে বেশি বাদ গেছে, 4,55,137। কিন্তু অবাক করা কাণ্ড ঘটেছে হচ্ছে নদিয়া জেলায়। নদিয়া জেলায় মুর্শিদাবাদের থেকে কম ভোটার বাদ গেলেও সংখ্যায় পার্সেন্টেজ মানে শতাংশের হিসাবে কিন্তু সেটা মারাত্মক। সেখানে বাদ গেছে মুর্শিদাবাদের থেকে কম সংখ্যায় 2,08,626, 2,08,626, কিন্তু শতাংশের বিচারে কিন্তু অনেক বেশি। বিচারাধীনের তালিকায় ছিল 2,67,940, কিন্তু তালিকায় নাম উঠেছে মাত্র 59,314। যে নামটা উঠেছে এই 59,000-এর থেকে কিছু বেশি, তার 3 গুণের বেশি নাম বাদ গেছে। 3 গুণের বেশি নাম, মানে 3 গুণের বেশি ভুয়ো নাম ছিল মূল নামের সঙ্গে, যারা বৈধ তার সঙ্গে 3 গুণের বেশি অবৈধ নাম ছিল। তারপর আসি উত্তর 24 পরগনা জেলা। এই সীমান্তবর্তী জেলা উত্তর 24 পরগনায় বাদ গেছে 3,25,666 জনের নাম। আর দক্ষিণ 24 পরগনায় বাদ গেছে 2,22,929 জনের নাম। সবই লাখ, 2 লাখ, 3 লাখ বাদ যাচ্ছে। হাওড়ায়ও বাদ গেছে 1,32,151। আর হুগলিতেও লক্ষাধিক ভোটারের নাম বাদ গেছে, সেখানে 1,20,813 জন। আর পূর্ব বর্ধমান সীমান্তবর্তী জেলা না হলেও এই জেলাতে কিন্তু অনুপ্রবেশকারীদের সংখ্যা একটা বড় সংখ্যা। সেখানে বাদ গেছে পূর্ব বর্ধমানে 2,09,805। আর বীরভূম জেলায় বাদ গেছে 82,059, কারণ বীরভূমের সঙ্গে মুর্শিদাবাদ যুক্ত রয়েছে। ফলে বাংলাদেশ থেকে এসে মুর্শিদাবাদের থেকে সেখান থেকে সহজেই বীরভূমে শিফট করা যায়, এবং বীরভূমের বহু এলাকা সেখানকার পুরো ডেমোগ্রাফি মানে জনবিন্যাস একেবারে পাল্টে গেছে। অনেক এলাকায় রয়েছে এরকম, যেখানে হিন্দুরা প্রায় একেবারে খুব নগণ্য সংখ্যায় রয়েছে। তাহলে এই যে বিশাল সংখ্যায় যে বাদ গেল, এবার তৃণমূল কংগ্রেস কি ছেড়ে দেবে? আমরা এক সময় বলতাম যে বাম জমানায় যে বামফ্রন্ট যদি চায়ও, সিপিএম যদি চায় যে তারা ভোটে হারবে, তাহলে তারা হারতে পারবে না। তার কারণ এই সিপিএমের ছত্রছায়ায় থেকে, নিচু লেভেলে নেতাদের ছত্রছায়ায় থেকে যে প্রমোটার ব্যবসায়ীরা গড়ে উঠেছিল, প্রমোটার শিল্প এবং যে সিন্ডিকেট, এটা কিন্তু বাম জামানায় শুরু হয়েছিল শেষের দিকে। তারাই তো এই বামফ্রন্টকে মানে সিপিএমকে টাকা জোগাতো। ফলে সিপিএম চাইলেও তারা কিন্তু ছেড়ে দেবে না, এটা আমরা বলতাম। ফলে তারা যে করেই হোক, তারা সন্ত্রাস করেই হোক, ভোটে তারা জিতবে। এইবার তৃণমূল কংগ্রেস দলটা যেভাবে চলছে, সেটা তো টোটালটাই একটা সিন্ডিকেটের ব্যবসা। এই যে পঞ্চায়েত সদস্য হতে গেলেও, সেখানেও টিকিট পেতে গেলে তাকে প্রায় লক্ষ টাকা দিতে হয়। পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে আরও বেশি, জেলা পরিষদের সদস্যকে আরও বেশি, আর পুরসভার ক্ষেত্রে তো 15 থেকে 40 লাখ পর্যন্ত দিতে হয়। তাহলে তারা টাকা পেয়ে
টাকা দিয়ে টিকিট কিনতে হয়, তারপরে তাদের ভোটে জিততে হয়। অর্থাৎ ভোটে জেতার জন্য তারা যতটা সম্ভব সন্ত্রাস করে। পঞ্চায়েতে দেখা গেছে যে কীরকম সন্ত্রাস হয়, পুরসভার ভোটেও সেই মারাত্মক সন্ত্রাস হয়। তাহলে তাদের সন্ত্রাস করেই জিততে হয়েছে। আর জেতার পরে এই যে টাকাটা তারা উচ্চ মহলে পাঠিয়ে দিয়েছে, দলের উঁচু তলায় যে পাঠিয়েছে, সেই টাকাটা তাদের তুলতে হচ্ছে। টাকাটা তুলতে হলে যথারীতি যারা করে খায়, তোলাবাজি করে খায়, প্রমোটারি করে খায়, পুকুর ভরাট করে খায়, তো তাদের কাছ থেকে এই টাকাটা তুলতে হয়। তার এই নেতাদের ছত্রছায়া থেকে এই যে সমাজবিরোধী গোষ্ঠী তারা গড়ে উঠেছে। তো ফলে তারা কি ছেড়ে দেবে? কারণ এটা তো তাদের মরণ বাঁচন লড়াই। ক্ষমতা থেকে চলে গেলে তাদের তো রোজগার বন্ধ হয়ে যাবে। কারণ এই দলটা যারা করছে তারা হচ্ছে পেটের ধান্দায় করছে, তারা সমাজসেবার জন্য করছে না। তাহলে রোজগার যদি বন্ধ হয়ে যায় তারা কি ছেড়ে দেবে? আর তারপরে এই সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মী, ICDS কর্মী, এই যে বিভিন্ন সব কর্মী রয়েছে, যারা এইসব সংস্থা রয়েছে, সেখানেও তো দলের মহিলা কর্মীরা করে কমে খাচ্ছেন। তো তারাও তো মাঠে নেমে যাবেন। দিদিমণি তো তাদের মাঠে নামার ডাক দিয়েছেন। ফলে এরা কিন্তু একটা মরণ কামড় দেওয়ার চেষ্টা করবে। ভোটের দিন এরা সন্ত্রাস করার চেষ্টা অবশ্যই করবে। বিভিন্ন এলাকায় ভোটারদের আটকে দেওয়ার চেষ্টা করবে, হুমকি দেওয়ার চেষ্টা করবে। হুমকি তো দিচ্ছেই, বিভিন্ন জায়গায় হুমকি দিচ্ছে, বিজেপিকে ভোট দিতে হলে যে যাবে না। তো এই জিনিস যখন চলছে, প্রার্থীদের প্রচারে বাধা দেওয়া হচ্ছে, বিক্ষোভ দেখানো হচ্ছে যাতে তারা প্রচার করতে না পারে। আপ্রাণ চেষ্টা কিন্তু এখনো তৃণমূল করে যাচ্ছে। আর মুখ্যমন্ত্রী তো চাইছেন যে মূল যে এবার ভোটের যে স্তম্ভ হয়ে দাঁড়াবে সেটা হচ্ছে আধা সেনা। আধা সেনাদের পরিষ্কার বলে দেওয়া হয়েছে ভোটারদের আটকানো চলবে না। গ্রামে গঞ্জে ভোটারদের আটকে দেওয়া হয়, বহুতল আবাসনে ভোটারদের আটকে দেওয়া হয়, সেটা যাতে আটকানো না যায়। আর তার জন্যে মুখ্যমন্ত্রী তো প্রতিদিন তার জনসভায় মা বোনেদের ডাকছেন, ডাক দিচ্ছেন, আপনারা জেগে উঠুন, আপনারা ঝাঁটা হাতে বেরিয়ে আসুন। আগে বলতো যে ঝাঁটা নিয়ে যাবেন আপনারা, এখন সেটাকে নির্বাচনী বিধিভঙ্গের জন্য তার নামে অভিযোগ করা হয়েছে। এরপরে একটু সুর পাল্টে দিয়ে অন্যরকম বলছেন যে আপনারা ওই যখন যাবেন ঝাঁটা নিয়ে রাস্তা ঝাড় দিতে দিতে যাবেন। মানেটা একই দাঁড়ালো। এই মহিলাদের বলা হচ্ছে আপনারা ঝাঁটা নিয়ে আর ঘরে যা যা জিনিসপত্র আছে তা নিয়ে এই কেন্দ্রীয় বাহিনীকে আটকে দেবেন। আর আটকে দিলে যেটা হবে, তৃণমূলের এই যে যারা করে কমে খাচ্ছে, যেটা বললাম কিছুক্ষণ আগে, সেই তারা তাহলে ভোটারদের আটকে দিতে পারবে। কিন্তু তৃণমূল কি শেষ পর্যন্ত সফল হতে পারবে? কতটা সন্ত্রাস হবে করবে? কারণ নির্বাচন কমিশন তো এবার ব্যাপক নজরদারির ব্যবস্থা করে রেখেছে। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় ব্যবস্থাও নিচ্ছে, পুলিশ অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, ওসিদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। ফলে তৃণমূল সন্ত্রাস করে কি জিততে পারবে? বামরাও তো তাদের সংগঠন তো আরও মজবুত ছিল, কিন্তু মানুষ যখন পরিবর্তন চায় তখন কিন্তু তাকে আটকানো যায় না। 2011 সালেও বামের পতন কেউ আটকাতে পারেনি, আর তৃণমূল কংগ্রেসও কি এবার তার পতন আটকাতে পারবে? কি মনে করেন আপনারা? আপনারা কি আমার বক্তব্যের সঙ্গে একমত? আপনারা অবশ্যই আপনাদের বক্তব্য কমেন্টে জানাবেন। নমস্কার।